কালকের যে ভিডিওটা মারু দিয়েছে সেই ভিডিওটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং ভালো লেগেছে, কারণ বেশিরভাগ ভিডিও জুড়ে মারুর সোনা পাপাকেই দেখিয়েছে। তার জন্য কিন্তু ভিডিওটা খুব ভালো লেগেছে, কারণ বাচ্চা যখন হয়ে যায় তখন এই বাচ্চার ছোট ছোট মুহূর্তগুলো যদি মা বাবা শেয়ার করে তাহলে দেখতে বেশ ভালো লাগে। সব সময় যদি বকর 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 করে ভিডিওতে, সেটাও ভালো লাগে না, তার থেকে কন্ট্রোভার্সি উৎপন্ন হয়। আর আমি আগেও বলেছি, আমাদের অনুপম যদি বেশি কথা বলে তো লুজটক করে ফেলে। তো সেই জায়গায় ওই মাঝে মধ্যে এসে একটু আধটু দেখালো, মজা করলো, বাচ্চাকে নিয়ে দেখালো, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগে। আর সেই জন্য কালকের যে ভিডিওটা হয়েছে সেটা একেবারে নিট অ্যান্ড ক্লিন ব্লগ হয়েছে। আর একটা জিনিস দেখা গেছে, যেটায় মারু ভিউয়ার্সদের কথা মতো খাবার দাবারের রুটিন চেঞ্জ করেছে। আর সেই খাবারগুলো সবসময় দেখায়নি, যেটায় 20 মিনিটের মধ্যে 50 বার যদি খাওয়ার ভিডিওগুলো দেখায়, যেটা 24 ঘন্টায় সে খায়, তাহলে ব্যাপারটা হয় অনেকটাই ফুড ব্লগের মতো। তো সেই জায়গায়ও দেখা গেছে যে না, মারু সেটাও চেঞ্জ করেছে। দুপুরবেলা যে খাবার দাবারগুলো সেটা দেখিয়েছে, কি রান্না হয়েছে সেটা দেখিয়েছে, কিন্তু সকালবেলা যে কি খেয়েছে সেটা কিন্তু দেখায়নি। মুখেই বলেছে ডালিয়া খেয়েছে সবজি টবজি দিয়ে, ডিম সিদ্ধও করা হয়েছিল, বাট সেটা ও খায়নি। এটা গুড সাইন। আমার মনে হয় অলওয়েজ খাওয়ার দাওয়ার দেখানোটা ঠিক নয়, তাহলেই লোকে নানা রকম কথা বলবে। যেটা যেরকম মনে হবে শরীরের জন্য ভালো সেরকম খাওয়া উচিত। তো যাই হোক, মারু বলল তাদের কাজের লোক আসতে শুরু করেছে আর তার মা ছুটি নিয়েছে। ঠিক আছে, আমি তাই ভাবছিলাম মধু আন্টি কাজে যাচ্ছে, আবার এত কিছু কি করে সম্ভব। তো মধু আন্টি ছুটি নিয়েছে, কিন্তু এমার্জেন্সি পারপাসে যাবে। তো সেক্ষেত্রে মারু আর মারুর হাজব্যান্ড সামলে নেবে বলেছে। মা তো রান্না করে যাবে, তো মারু আর মারুর হাজব্যান্ড সামলে নেবে। যাই হোক, এই সময় বাচ্চাদের অনেক ঝুড়ি, ব্যাগ এসব কিনতে হয়। ডাইপারের ব্যাগ পাওয়া যায়, ঝুড়ি পাওয়া যায়, মানে বাস্কেট টাইপ, যেখানে হচ্ছে জামা কাপড় ভাঁজ করে রাখা যায়। তারপরে যে সব কাঁথা টাথা ব্যবহার করা হয়, টাওয়াল ব্যবহার করা হয়, সেগুলো ভাঁজ করে রাখা যায়। হ্যাঁ, ছোটোখাটো হাগিস ফাগিস এইসবগুলো রাখা যায়। ঠিক আছে, তো সেই জন্য ওরকম ধরনের ঝুড়ি কিনে নিলে মারুর জন্য সেটা এখন এই মুহূর্তে বেস্ট হবে। আচ্ছা, মারু বলছে যে 6 দিনের রাত্রিবেলা ওর নাম রাখা হয়েছে, কিন্তু সেই নামটা এখন শেয়ার করছে না, কারণ সেই নামটা ওরা বার্থ সার্টিফিকেটে দেবে কি না সেটা এখনও অ্যাসিওর করেনি। তবে একটা মানে এমনি ডাক নাম ওকে রাখা হয়েছে। তো পুচু পুচু করছিল, তো পুচু সোনা রেখেছে কিনা জানি না, আর তাছাড়া কী নাম রেখেছে জানি না। অনেকে অনেক রকম নাম সাজেস্ট করেছে, তবে হ্যাঁ, মারিয়ার অনুপমকে মিলিয়ে অনেকে নাম রাখতে বলছে। তবে এখন যে মানে ট্রেন্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যালফাবেট অনুযায়ী তো মানুষের রোল নাম্বার হয়। তো সেক্ষেত্রে এ দিয়ে নামটা রাখা অনেকে চায় আর কি, যাতে প্রথম দিকেই আর কি রোল নাম্বারটা আসে, এরকম অনেকে চায়। তো অনেকে এ দিয়ে নামটা প্রেফার করে। অনেকে বলে যে এস দিয়ে নাম রাখলে নাকি কপাল খারাপ হয়। কিন্তু আমি যত মানে আশেপাশের লোকজন দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে এস দিয়ে নাম। ঠিক আছে, আমার বাড়িতে তো মানে কি বলবো, আমার বাবা বোন হ্যানা ত্যানা করে বেশিরভাগ ক্ষেত্রে এস নাম। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এস দিয়েই নাম। ঠিক আছে, আমার ছেলের আবার আর দিয়ে নাম। তো যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে এস দিয়ে নাম হয়, কিন্তু এটা বলে যে এস দিয়ে নাম নাকি ভাগ্য খারাপ হয়। এসব লোকের মানে মিথ, এগুলোর কোনো বেস নেই এই কথাগুলোর। তবে হ্যাঁ, অনেকেই দেখেছি বাবা মার যাই নাম হোক ছেলের নাম অ দিয়ে রেখেছে। তার কারণ হচ্ছে ওই জন্যে যাতে অ্যালফাবেটিক্যালি ব্যাপারটা রোল নাম্বারটা হয়। আচ্ছা, মারু মানে পুচু সোনার পদু মুছাচ্ছিল প্রথমে হচ্ছে গরম জলে কটন ভিজিয়ে, তারপরে হচ্ছে ও বলছে এখন ন্যাপকিন দিয়ে মোছাচ্ছে। তো বলছে আর কিছু দিয়ে মোছানো যায় কি না তোমরা বলবে, আমি অনেককে দেখেছি ন্যাপকিন দিয়ে মোছাতে। ঠিক আছে, আমি জানি না ও ওয়াইফসটাকেই কি ন্যাপকিন বলছে, আমি জানি না। তো যাই হোক, আমার যেটা মনে হয়, আমরা যখন বাচ্চা মানুষ করেছি, আজ থেকে তো হয়তো 24 বছর আগে, তো সেই সময় কিন্তু আমরা ওই তুলোই গরম জলে ভিজিয়ে পদু মোছাতাম। ঠিক আছে, কিন্তু এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, ওই ওয়েবস পাওয়া যায়, সেটা দিয়ে মোছানো যায়, কারণ ওটা নরম। আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে পিচ্ছিল, তো ওই দিয়ে মোছালে কোনো র্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং নরম নরম, ওর আঘাতও লাগবে না। তবে আমার মনে হয় চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে তার থেকে পরামর্শ নিয়েই করা উচিত যা করবে। ঠিক আছে, আচ্ছা, এইবার ও জিজ্ঞেসে করেছে যে মানে ওর চিরুনি, চুল আঁচড়ানোর জন্য একটা
সিলিকনের চিরুনি কিনবে বলছে। তো জংশন বেবির সঙ্গে একটা সেট থাকে, তাতেও একটা চিরুনি পাওয়া যেত, সেই দিয়েও আঁচড়াতো। তবে ও একেবারেই দুধের শিশু, এখন ওর চুল আঁচড়ানোর দরকার নেই, হাত দিয়ে আলগো করে করে দিলেই, মানে সুন্দর করে দিলেই কিন্তু এখন ঠিকঠাক হবে। তবুও যদি মারুর ইচ্ছা হয়, যে বেবির যেহেতু অনেক চুল হয়েছে দেখলাম, তো যদি ওর ইচ্ছা হয় তাহলে সিলিকনের চিরুনি কিনতেই পারে, ওগুলো ভীষণই সফট হয়। আর ওই জংশন বেবির সঙ্গেও যে চিরুনিগুলো দেয় ওগুলোও ভীষণ সফট হয়, ওগুলো দিয়েও আঁচড়াতে পারে। এবার সেটা আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নিয়েই করা উচিত, যে এত ছোট বেবিকে কি চুল আঁচড়ানো যাবে নাকি আর কিছুদিন যাক, কারণ ও তো সবে 12 দিন বয়স বলছে। এটা গেল। তারপরে যেটা দেখালো, বলছে যে তেল মালিশ করবে কিনা সেটা জিজ্ঞেস করেছে। যাই হোক, পুরোনো দিনের লোকেরা বলবে ভালো করে পাকিয়ে সর্ষের তেল মাখিয়ে, দরকার হলে কালো জিরে রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে সেই তেল ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে ঘষে সেই তেল ভালো করে ডলাই মালাই করো, ঠিক আছে, করে রোদে ফেলে রাখো। আগেকার দিনের লোক হলে সেটাই বলবে। কিন্তু আমি যে চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন গায়ে তেল দেয়া যাবে না, তেল দিলে গায়ে র্যাশেস হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তার বকে, চুলেও তেল দেয়া যায় না এবং গায়েও তেল দেয়া যায় না। তারপরেও কিন্তু জংশন বেবি অয়েল, হেয়ার অয়েলও বেরিয়েছে, আর বডি অয়েলও আছে, বেরিয়েছে না মানে ছিল আর কি তখন। তো তাও তো সবাই মাখাতো, তাই না? তো ডাক্তার বলে না, শুধু শ্যাম্পু দিয়ে ওয়াশ করাতে, মানে একটা মাইল্ড শ্যাম্পু পাওয়া যায় জংশনে, সেটা দিয়ে ওয়াশ করাতে, তাও এখন নয়, 21 দিন পর করানোই ভালো। আর যেহেতু বর্ষাকাল, দরকারই নেই, এখন গা মুছিয়ে দিচ্ছে সেটাই ভালো। আর না হলে ওটা দিয়ে হচ্ছে তোমার শ্যাম্পু করিয়ে দেয়া, 21 দিন পরে হালকা করে একটু শ্যাম্পু ট্যাম্পু করে দেয়া। তবে সেটা হচ্ছে মারুর মাই করা ভালো। মারু কি ওরকমভাবে পারবে? অত বাচ্চা ছেলেকে স্নান করাতেও পারবে? আমি তো মানে স্নান করাতে পারতাম না, আমার মাই স্নান করাতো। তো যাই হোক, সেটা ও বুঝবে, ও যদি পারে তো ভালো, নাহলে মাকে দিয়ে স্নানটা করাবে। তবে এখন আমার মনে হয় কোনো রকম তেল ওর গায়ে না ছোঁয়ানোই ভালো, ঠিক আছে? অনেকে বলছে রোদ্দুরে রাখতে, ভিটামিন ডি, ডাইরেক্ট সানলাইটে রাখার কোনো দরকার নেই। যদি তোমার হচ্ছে জানালা থেকে সানলাইট আসে, সেইখানে যদি ঢাকাঢুকি দিয়ে পাটা, পেটটা এরকম অবস্থায় থাকে, সেইগুলো যদি সানলাইট লাগে ঠিক আছে। ডাইরেক্ট ওই রোদে তেল তেল মাখিয়ে ফেলে রাখা, ওই কনসেপ্ট উঠে গেছে, ঠিক আছে, আমি যতদূর জানি। তবুও আমি বলবো ওর চাইল্ড স্পেশালিস্ট দেখানো উচিত, এবং তিনি যদি সাজেস্ট করে তাহলে সেই মতোই চলা উচিত। কারণ এইখানে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় নানা লোক নানা রকম বলবে, কারণ নানা রকমভাবে বাচ্চা মানুষ করেছে, তারা তাদের এক্সপেরিয়েন্সই শেয়ার করবে। কিন্তু আমি যতদূর জানি যে স্কিনে র্যাশের সম্ভাবনা থাকে, তার জন্য তেল মাখাতে বারণ করে। তবে হ্যাঁ, 3 মাস পর থেকে তেল মাখানো যায়। তবে সেক্ষেত্রে জংশন বেবি অয়েলটা সবথেকে ভালো। আর হচ্ছে নইলে অলিভ অয়েল, বাটুলির অলিভ অয়েল, এই দুটো মাখানো যায়। এবার তোমরা বলতে পারো বাটুলির অলিভ অয়েল কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে? তো আমি যতদূর জানি সেক্ষেত্রে কী করতে হয়, ভালো করে তেলটা নিয়ে হাত দিয়ে এমন করে রগড়াতে হয়, হাতে হাত দিয়ে এমনভাবে যাতে সেটা একটা ওয়ার্ম ভাব আসে, আর তারপরে মালিশ করতে হয়। ডাইরেক্ট গায়ে দিয়ে দিলে হবে না, হাত বুলিয়ে, হাত দিয়ে ভালো করে নিজে ম্যাসেজ করে যাতে হাতটা পুরো গরম গরম হয়ে যায়, সেই অবস্থায় গায়ে মাখাতে হবে, অল্প করে, চপচপে করে না, অল্প করে। আর জংশন বেবি অয়েলটা ভীষণ লাইট, সেটা মাখালেও মানে চপচপে করে না, হালকা করে ম্যাসেজ করতে হবে, ঠিক আছে? আর ওই আগের মতো দলাই মোচড়াই ওগুলো একদম চলে না। তবে হ্যাঁ, জংশন বেবি অয়েল আর অলিভ অয়েল মাখালে আমি শুনেছি, এবং আমি হয়তো দেখেওছি সেটা, যে গায়ের স্কিন টোনটা কিন্তু অনেকটা ফেয়ার হয়। সর্ষের তেল মাখালে যেমনি একটুখানি ব্ল্যাকিশ ব্যাপারটা এসে যায়, তো সেটা কিন্তু হয় না, সেটা অনেক ফেয়ার হয়। তবে যেই তেলই মাখাও আমার মনে হয় সেটা একটু রোদে দিয়ে, মানে কৌটো শুদ্ধই রোদে দিয়ে একটু গরম করে নিয়ে আর হাতে গরম করে তারপরে মাখানো উচিত, তাহলে ঠান্ডা লাগার প্রবণতাটা চলে যাবে। তবে এই মুহূর্তে নয়, 12 দিনের বাচ্চাকে তেল মাখানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, তবু ডাক্তারের পরামর্শ নেওয়াটা উচিত। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো মারুর মা রান্না করেছে বিট ভাজা, উচ্ছে ভাজা, তারপরে হচ্ছে তোমার কী যেন বলে, ডাল, পেঁয়াজ আর কি দিয়ে ফোড়ন দিয়েছে বললো, মুসুর ডাল, আর হচ্ছে তোমার করেছে মাছের ঝোল ডাঁটা দিয়ে, ঠিক আছে? তো ডাঁটা দিয়ে মাছের ঝোলটা বেশ পাতলা করেছে দেখলাম, হ্যাঁ, লাল লাল হয়েছে, একটু
গুঁড়ো মশলা দিয়েছে, গুঁড়ো লঙ্কা দিয়েছে, কিন্তু পাতলা হয়েছে। উনি দেখালেন ঝোলটা, দেখে বোঝা গেল বেশ পাতলা হয়েছে। আর এইগুলো দেখালো এই জন্যই, কারণ দর্শকরা ওদেরকে রিচ খাওয়া নিয়ে অনেক কথা বলেছে, তার জন্যই এইটা দেখালো। তো সেটা ভালো করেছে, মানে ওরা কিন্তু দর্শকের কথা মানছে, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস দেখালো, মধু আন্টি কাউকে একজনকে চিড়ে আনতে দিয়েছিল, আর কি সব আনতে দিয়েছিল, তো চিড়েটা দেখালো, চিড়েটা ভেজে দেওয়ার কথা, মানে আর কি বলেছে সবাই চিড়ে ভাজা খেতে, তার জন্যই হয়তো চিড়েটা এনেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা সেই এমনি মানে মেশিনে যে চিড়েগুলো আর কি হয় সেগুলো। একটা চিড়ে পাওয়া যায় ঢেকি ছাটা চিড়ে, ঠিক আছে, বাজারে গিয়ে বলতে হয় ঢেকি ছাটা চিড়ে, তার মানে ঢেকিতে আর কি ওই চিড়েটাকে আর কি ভাঙানো হয় আর কি। তো সেই চিড়ে খেতেও টেস্টি আর ভালো, উপকারও। সেই চিড়েকে ভেজে রাখতে হয় ঘি দিয়ে, সেই চিড়ে ভাজা খেতে হয়, খেতেও সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি লাগে, আর ভালো লাগে, মুচমুচে লাগে। এই চিড়ে নয়, ঠিক আছে, ওই চিড়েটাই বেশি ভালো লাগে আমি যতদূর জানি। তো ওই চিড়েটা যদি, এই চিড়েটা শেষ হয়ে যাওয়ার পর ওই চিড়েটা আনতে হবে। আর বললো যে রসুন ভাজা দেবে। হ্যাঁ, রসুন ভাজা, কালো জিরে বাটা, রসুন বাটা, রসুন আর কালো জিরে ভেজে বা দেয়া, এগুলো খেতে বলেছে, যাতে ওর সেলাইটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো সেই জন্য হয়তো বলেছে রসুন ভাজা দেবে। তো কালো জিরে ভাজাও দিতে পারে, মানে কালো জিরে আর রসুন একসাথে করে দিতে পারে। তো যাই হোক, সেগুলো ওরা মানছে, ওরা যেগুলো যেগুলো দর্শক বলেছে যেগুলো যেগুলো খেতে, সেগুলো কিন্তু মানছে এবং সেটা দেখিয়েওছে। তারপরে যেটা দেখালো মারু, যে ওদের ওখানে প্রচুর হাওয়া বইছে, এবং তারপরে জামা কাপড় অনেক মেলা আছে, বলছে প্রতিদিনই এত কাচা। হ্যাঁ, বাচ্চা টাচ্চার ঘর হলে তো কাচাকুচি হবেই, নিজেদেরও কাচাকুচি আছে, নিজেদের জামা কাপড়, বাচ্চার জামা কাপড়, সব কিছু, বিছানা পিছানা, চাদর ফাদর, বালিশের ওয়ার, হ্যানা ত্যানা, এগুলোকে তো কাচতেই হবে, তাই জন্য রেগুলারই কাচা থাকে। আর সেটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু বেশ পরিশ্রম হচ্ছে, কারণ বিছানা তোলা, টিফিন দেয়া, খাবার দেয়া, রান্না করা, আবার রাত্রিবেলা রান্না করা, আবার কাচাকুচি, বেশ পরিশ্রম হচ্ছে। তো এই সময় যদি অন্য কেউ একজন ওনাদের হেল্প করতো তাহলে ভালো হতো। আচ্ছা, বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে যে মারু বলল, মারুর হাজব্যান্ড এবং মারুর ছেলে এক ঘরে শোয়, ঠিক আছে, ওদের হয়তো অপশান নেই তার জন্য, কিন্তু আমি যতদূর জানি আতুরের সময় কিন্তু বর শোয় না একসাথে, ঠিক আছে। এবং তার পিছনে রিজনটা কিন্তু হয়তো বলে যে এই শুভ অশুভ আছে, অমুক আছে তমুক আছে, সেখানে ছেলেরা থাকে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যেহেতু এই সময় ভীষণই সেন্সিটিভ থাকে ব্যাপারটা, আর যেহেতু বাবারা বাইরে ঘাটে ঘুরে বেড়ায়, ঠিক আছে, তার জন্য হয়তো তাকে ওই বিছানায় অ্যালাউ করে না, কারণ এই সময় তো বাচ্চার মানে স্কিন থেকে আরম্ভ করে সমস্ত জিনিসই প্রচণ্ড সেন্সিটিভ থাকে, তো তার জন্য এই কথাগুলো বলে। তো এখন ওদের উপায় নেই, তার জন্য একসঙ্গেই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আতুর ঘরে মা আর বাচ্চা ছাড়া অন্য কেউ শোয় না, ঠিক আছে। তো ওরা সেটা মানছে না, তো ওদের পরিস্থিতির কারণে। আচ্ছা, এইবার আর একটা যেটা ব্যাপার হচ্ছে, সেখানে কিন্তু আমি শুনলাম যে অনুপম বলল যে বাচ্চাটাকে ধরেছে, তারপরে বললো আমি স্নান করতে যাচ্ছি, তারপরে হচ্ছে ওই বাড়ি যাবে ওই পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো এইখানে আমার একটা বক্তব্য, যে বাচ্চাটাকে যে ও ধরলো, তো বাইরে থেকে এসে, দোকান থেকে এসে তো স্নান ফান না করেই ধরলো, তাহলে এই সময় এই যে বাইরে যাচ্ছে তারপরে আসছে, যতই স্যানিটাইজ করুক যাই করুক, ফ্রেশ তো সেভাবে হচ্ছে না, স্নান না করেই ওকে ধরছে। এইগুলোর জন্যই আতুরের বাচ্চাকে বাবার থেকে দূরে রাখে, কারণ আমরা তো এটাই জানতাম, আগেকার দিনে কনসেপ্টটা এরকম ছিল যে মা বাবা বাচ্চাকে টেক কেয়ার করে যেন সবসময় বাড়িতে রয়েছেন, কিন্তু বাবা তো নয়, বাবা তো তার কাজের জন্য বাইরে বেরোয়। তাহলে বাবা যদি কাজের জন্য বাইরে বেরোয়, তাহলে অনেক লোকজনের সঙ্গে তার চলাফেরা, কথাবার্তা সব কিছু হয়, জার্ম এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসে। এবার সেই অবস্থায় যদি বাবা এসে বাচ্চাকে ধরে, তাহলে বুঝতে পারছো সেন্সিটিভ স্কিন, সেন্সিটিভ সমস্ত কিছু সেখানে প্রবলেম হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চার নাড়িটা এতদিন শুকাচ্ছিল না, তাই স্নান করাচ্ছিল না, তো বাচ্চার নাড়ি এখন শুকনো হয়ে গেছে। তো আমি যতদূর জানি বাচ্চার ওখানটা ওই যে ব্লু কালারে বেটাডিন দিতে হয়, আমি যতদূর জানি, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। সেইটাই তো, যদি আমি ভুল হই তাহলে তোমরা আমাকে ক্লিয়ার মানে বলে দিও, ঠিকটা বলে দিও। আমি যতদূর জানি বেটাডিন দিতে হয় ওই জায়গাতে, ওই একটা নীল কালারের জিনিস, সেটাকে তুলোই করে আস্তে আস্তে করে দিতে হয়, তাহলে তাড়াতাড়ি নাড়িটা শুকনো হয়ে যায়, আর ওই মানে কোনো বজগে ফজগে যায় না নাড়িটা। হ্যাঁ, তো যাই হোক, মানে যে একটা মানে ওই জায়গাটা তো সব থেকে সেন্সিটিভ, তো ওই জায়গাটা শুকনো হতে একটু সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই মুহূর্তে বাচ্চাকে স্নান না করিয়ে ওই যে ওয়াইপস দিয়ে মুছিয়ে দেওয়াটাই মনে হয় বেটার,
ঠিক আছে। আর নাহলে গরম জলে ন্যাকড়া করে হালকা করে ধুয়ে মুছে দেওয়াটাই ভালো। তো মারু যেভাবে বাচ্চাটা নিচ্ছে সেখানে অনেকেই ভয় ভয় পাচ্ছে এবং ঘাড়টা শক্ত হয়নি তো ওরমভাবে নিতে বারণ করছে। কিন্তু ওর ওরমভাবে নিতে অভ্যস্ত হয়েছে তাই জন্য ওরমভাবে নিচ্ছে। আর মারু বলল ওর বাচ্চা খুব একটা জ্বালায় না, খুব সুন্দর করে ঘুমায়। হ্যাঁ, কখনো কখনো সারা সকাল ঘুমোলে তখন তো রাত্রিবেলা জাগবে, আবার কখনো কখনো রাত্রিবেলা ঘুমায় সকালবেলা জাগে। তো এখন বাচ্চারা রকমভেদ নানা রকম করবে, ওই নিয়েই চলবে। আর বলছে মারু ওকে নিয়ে আমার সময় কেটে যাচ্ছে, এটা তো স্বাভাবিক। বাচ্চা হওয়ার আগের মুহূর্তটা আলাদা, প্রেগনেন্ট হওয়ার সময়টা আলাদা, আবার বাচ্চা হয়ে গেলে সেই মুভমেন্টগুলো আলাদা। আর এবং সত্যি কথা সেটা খুব কষ্টের সঙ্গেও কিন্তু সেটা আনন্দ আছে। এই যে বাচ্চা নিয়ে নাড়াঘাটা করা, তাকে তার মুখের দিকে তাকিয়ে থাকা, তাকে দেখা, তার টেক কেয়ার করা, এটা একটা আলাদা অনুভূতি। এইভাবেই তো বাচ্চার সঙ্গে মায়ের একটা টান, ঘনিষ্ঠতার টান হয়, তাই না? তো সেইটা হয়। এবার যেটা মারু বলল যে এখন আমার সময় কেটে যাচ্ছে, একাকিত্ব চলে গেছে। এবার আগে যখন বর না থাকতো একা একা লাগতো, কিন্তু এখন আর ওরকম ব্যাপার হবে না। আমি আর আমার বাচ্চা যখন ওই বাড়ি চলে যাব তো আমাদের সময়টা কেটে যাবে। একদমই তাই। বাচ্চা থাকলে একটা মানুষের যে কিভাবে সময় কেটে যায় তার ইয়ত্তা নেই। একদমই তাই। বাচ্চা থাকলে সময়টা ওর জন্যই কন্ট্রিবিউট করা। আচ্ছা, তারপরে বাচ্চা কেন হাসছে, কখনো কাঁদছে, এটা যে বলছে ওরা, তো ওরা সবাই সেখানে ভিউয়ার্সরা লিখেছে যে ষষ্ঠী ঠাকুর এসে ওর সাথে খেলাধুলা করে এবং বলে যে তোর মা নেই, তখন ও কাঁদে, আবার যখন অন্য কথা বলে তখন ও হাসে। হ্যাঁ, এটা বড়রা বলতো আগে, যে এই যে ঘুমের মধ্যে হাসে কাঁদে এই যে ব্যাপারগুলো হয়, সেগুলো হচ্ছে ও ও আর কি, মানে ওকে ষষ্ঠী ঠাকুর নানা কিছু বলে, আর যখনই মা নেই বলে তখন ও কাঁদে। কারণ মা ছাড়া তো এখন আর অন্য কিছু বোঝে না, ওর পৃথিবী জুড়েই মা। মারু বলছে যতক্ষণ কোলে থাকে ভালো থাকে, বা আমি যদি ওর সংস্পর্শে থাকি তাহলে ও আর কি চুপ করে থাকে, আর না হলেই কাঁদে আমি সরে গেলে। এটাই তো স্বাভাবিক। মা তো মানে একদম ওর সঙ্গে জড়িত, তাহলে মায়ের যে টাচ, মায়ের যে গন্ধ, ওটা কিন্তু ও আগে পায়। তো সেই ক্ষেত্রে মায়ের কোলে থাকলে তো সেটা পাই। তো তারপরে মা শুইয়ে দিলেও মা যদি ওকে জড়িয়ে থাকে তাহলে সেই টাচটা পায়, তাহলে তখন ওর একটা অন্য রকম ফিলিংস হয়। আর মা যদি দূরে সরে যায় তাহলে ওর অন্য রকম ফিলিংস হয়, আর সেটাই কিন্তু বাচ্চাটা বুঝিয়ে দেয়। যাই হোক, অনেকেই বলেছে এই সময় বাচ্চার মাথায় বালিশ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওরা একটা সর্ষের বালিশ করেছে, সবাই বলেছে ওকে সর্ষের বালিশ দিতে যাতে ওর মাথাটা গোল হয় এদিক ওদিক করলে। আবার অনেকে বলেছে বালিশ না। হ্যাঁ, এই সময় অত বড় হয় না, তো তো ওই কাপড় তারপরে কাঁথা এইসব ভাঁজ করে মাথায় দিলেও হয়ে যায়। তবে ওই মাথা গোল করার জন্য সর্ষের বালিশটা দেয়। আর গরমকালে সর্ষের বালিশ দিলে তো আরও গরম লাগবে। তো এখন তো মানে বর্ষাকাল, একটু ঠান্ডা ঠান্ডার ওয়েদার, তো সর্ষের বালিশে শোয়ালে কোনো অসুবিধে নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে অনেকেই বলেছে ওর যে পাশ বালিশগুলো ওগুলোর ওয়ার পড়াতে। একদমই তাই। ওয়ার পড়াতে, ওয়ার পড়ালে কি হবে, নোংরা হলে কেচে দেওয়া যাবে আর বালিশগুলো ভালো থাকবে, আর না হলে বালিশগুলো একটু খারাপ হয়ে যাবে। আরও একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে তোষক একটা কিনতে বলেছে। সেটা ওই বিছানার উপরে তোষক পেতে তারপরে চাদর ফাদর দিয়ে যেরকম চারিদিকে বালিশ দিয়ে ওকে শোয়াতে বলেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাচ্চাকে গরম ফিল করাতে হবে। মায়ের যে উষ্ণতা, হ্যাঁ, সেইটার যে অনুভূতি, সেটা তো আর মানে কি বলবো, সেটাকে তো ফিল করাতে হবে, তবে তো বাচ্চা নিচে শোবে। তার জন্য কি হয়, যদি তুমি একটা মোটা তোষক করো আর তারপরে চারিদিক দিয়ে বালিশ দিয়ে ওকে একটা মানে কোটরের মধ্যে করে ঢুকিয়ে রাখো, তাহলে ও ভালো থাকবে। কারণ ওরা তো পেটের মধ্যে ওরকম একটা ছোট্ট জায়গার মধ্যেই ছিল। এবার যখন ওরা বেরিয়েছে তখন হাঁ করা জায়গা যদি থাকে, অনেক বড় জায়গার মধ্যে, ওরা ভয় পাবে। তাই ওকে সবসময় এমনভাবে রাখতে হবে মায়ের কোলে আর ওই সব জায়গায়। এবারে যদি বেশি কোলে রাখার অভ্যেস করে তাহলে সেটা মারুর জন্য একটু প্রবলেম। কারণ যখন ও কাজ করবে সে কান্নাকাটি করবে, সবসময় কোলে থাকতে চাইবে, কারণ কোলে থেকে কোলের অভ্যেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওকে নামালেই কিন্তু ও কান্নাকাটি করবে, ঠিক আছে? আর সেই জন্য যদি প্রথম থেকে একটু কোল ছাড়া অভ্যাস করায়, এরকম মাটি মানে বিছানার মধ্যে শুয়ে আর সেদিকে চারিদিকে তোষক পোষক দিয়ে এরকম করে শোয়ায়, তাহলে কি মারু তো পরে বাড়ি গেলে কাজ করবে, না হলে ও কোলচোরা হয়ে যাবে, সারাক্ষণ কোলের উঠেও বসে থাকতে হবে। কারণ কোলের আরাম তার অন্য কোথাও হবে না। অনুপম যে বলছে না একটা উষ্ণতা মানে ওয়ার্ম একটা পায়, হ্যাঁ, কোলের মধ্যে যে ফিলিংসটা সেটা অন্য কোথায় পাওয়া যাবে না। সেইখানের যে গরম সেটা তো অন্য জায়গায় পাওয়া যাবে না। না হলে কী হবে, মাকে বা বাবাকে দুজনে কাউকে একজনকে কোলে নিয়ে বসে থাকতে হবে। আর সেটা মারু আর অনুপমের জন্য খারাপ, কারণ মারুকে ধরো ভিডিও করতে হয়, কাজ করতে হবে, আর অনুপমকেও বাইরে কাজ করতে হবে। তো সারাক্ষণ যদি বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকে তাহলে কাজের তো প্রবলেম হবে। সেক্ষেত্রে এখন থেকেই যদি এই অভ্যেসটা করে যে বিছানায় শুয়ে শুয়ে মানুষ করায়, তাহলে ওর জন্য সেটা বেটার, মানে মারুর জন্য বেশি বেটার, ঠিক আছে? আর মারু বলছে এখন বেশিরভাগ ক্ষেত্রেই রাত জাগা। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই রাত জাগা।
আমার বাচ্চা, আমি বলেছিলাম তোমাদেরকে, প্রায় 3 মাস ধরে আমাকে ওই কোলের মধ্যে শুইয়ে রেখে আর হেলান দিয়ে শুতে হতো। আমি কোনো দিন বিছানায় পুরো লেটে যে শোয়ে লম্বা হয়ে সেরমভাবে শুতে পারতাম না, কারণ আমার বাচ্চা সারা রাত ধরে জেগে থাকতো, টিউবের আলো দেখতো। তো প্রচুর কষ্টকর। আর এরকম একটা অপারেশন হওয়ার পর ওরকম সিদ্ধারা সোজা করে ওরকম করে হেলান দিয়ে শুয়ে ঘুমানো, ও কি ঘুমানো হয়? তাতে প্রচুর কষ্ট। এরকম কিছু বাচ্চা আছে, সেই তুলনায় তো বলবো মারুর বাচ্চা অনেক ভালো। আমার বাচ্চা কোল থেকে নামালেই ক্যাক 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 করে কাঁদতো, কী যে ইরিটেটিং। যতক্ষণ কোলে আছে ঘুমিয়ে আছে, যেই কোল থেকে নামাবে সেই ওরকম খ্যাঁকা খ্যাঁকা করবে, ঠিক আছে? তো যাই হোক, যতদিন আমি বাপের বাড়ি ছিলাম 1.5 মাস, ততদিন কোনো অতটাও অসুবিধা হয় না, মা সব কিছু করে দিয়েছিল। কিন্তু তারপরে যখন আমি আমার বাড়ি গেলাম তখন কিন্তু আমার খুব অসুবিধা হয়েছিল, কারণ বাচ্চা আমার একদম রাত্রিবেলা ঘুমাতো না। সারা সকাল ভোর 5টার পর থেকে ঘুমাতো, তারপরে আর উঠতেই চাইতো না, সারা দুপুর ঘুমাতো, আর রাত্রিবেলা হলেই জাগতো, আসলে পাহারা দেবে বলে। ওই জন্যে হয়তো ওরম হয়েছিল। তো প্রচুর ওই সময় জ্বালিয়েছে, কিন্তু 3 মাসের পর থেকে আমার বাচ্চা ঠিকঠাক হয়ে গেছিলো, মানে নর্মালি আর ওরকম কান্নাকাটিও করতো না, আর ওরকম কোলে ঘুমাতো, এরকম ব্যাপার নয়। 3 মাস একটু ভুগিয়েছিল, তারপর ঠিক হয়ে গেছিলো। আর যেটা হয় সেটা হচ্ছে যে, যেহেতু আমার বাচ্চা ব্রেস্টফিড করতো, তার জন্য আমার খাওয়ার সমস্যাটাও ছিল না, যে ও মানে খেতে পাচ্ছে না বা ওকে আলাদা করে খাওয়াতে হবে, এইসব ব্যাপারগুলো ছিল না। তো ওই জন্য অনেকটা মানে রিলিফ। যেই বাচ্চা মায়ের ব্রেস্ট মিল্ক খেয়ে বড় হয় সেই বাচ্চার ক্ষেত্রে ওই ঝামেলাটা নেই। আর না হলে দুধ যদি খাও তাহলে ফিডিং বোতল পরিষ্কার করা একটা ঝামেলা, গরম জল করে, তারপরে গরম জল করে সেটাকে ঢেলে রাখা, চেকে রাখা। না হয়তো তুমি যদি ঝিনুক বাটিতে খাও তাহলে সেগুলো পরিষ্কার করা, এই করা, অনেক ঝামেলা, ঠিক আছে? তার থেকে বেস্ট ফিড হচ্ছে সব থেকে ভালো উপায়। তো মারু বলছে যে ওর বাচ্চা এখন খাচ্ছে, নিশ্চয়ই বেস্ট ফিড করছে, খেতে পাচ্ছে। আর মারুকে দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা কিওর হয়েছে। হ্যাঁ, ব্যথা তো থাকবেই, ব্যথা গিয়ে যাবে, ব্যথা সারা জীবনের ব্যথা, ঠিক আছে? এবার যত ভালো সেলাই করবে বা পেস্টিং করবে, যত ভালো অপারেশান করবে, যত ছোট্ট কাটা হবে, তত ওর তাড়াতাড়ি রিলিফ হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা ডাক্তারের উপর নির্ভর করছে। সেটা তো মানে যদি ভালো ডাক্তার হয় তাহলে দাগটাও সেরকম একটা বোঝা যায় না, আর যদি খারাপ ডাক্তার হয় তাহলে সেলাইটা যদি খারাপ হয় বা পেস্টিংটা যদি খারাপ হয় তাহলে সারা জীবন ধরেই একটা ব্যাপার। তবে হ্যাঁ, সিজারে যেহেতু ওই পিছনে একটা সিদ্ধারা ইঞ্জেকশন দেয়, তার জন্য ভারী কাজ করলেই ব্যথা যন্ত্রণা করে। কিন্তু তারপরেও কি কেউ ভারী কাজ করে না? করে, কিছু করার নেই, মনের জোরে করে, যার লোক বল নেই, কী করবে? তবে মারুর একটা সুবিধা আছে, মারুর ওয়াশিং মেশিন আছে, তাই জামা কাপড় কাচার জন্য খুব একটা কসরত কিছুই করতে হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে অনেকটাই রিলিফ পেয়ে যাবে, আর কাঁচা তো হচ্ছে। আর তাছাড়া অনুপম যেহেতু ভীষণ অ্যাক্টিভ এবং মারুকে সেই লেভেলে হেল্প করে, তাই মারুর ওইদিকে কষ্টটা সেই অর্থে হবে না যখন ও বাড়ি চলে যাবে। আর এখন কিন্তু মধু আন্টির উপরে প্রচণ্ড বেশি মানে পড়ছে, মানে অনেকটা বেশি দায়িত্ব পড়ে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যখন মারু মানে আনম্যারিড ছিল তখনও কিন্তু মারুই রান্না বান্না করতো, অনেক কাজকর্ম করতো, মধু আন্টি তুলনামূলক কম করতো, মারুই সব কিছু করতো। তাহলে সেক্ষেত্রে এখন এতটা করতে হচ্ছে, ওনার একটুখানি তো হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু যাই হোক এটা আনন্দে করে যাচ্ছে, নাতির খুব আনন্দে, সেটা একটা অন্যই জিনিস। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে অনুপম বলছে যে এটা হচ্ছে তখনই দোকানে থাকি শুধু ওর মুখটা মনে পড়ে আর মনে হয় কখন নেব। এটা তো হয়ই, সবে সবে বাচ্চার বাবা হয়েছো, এত খুশি, তো সেই ক্ষেত্রে তুমি তোমার দোকানে থাকলে তো মনে হবে। আবার সেখানে একটা কথা বলেছে অনুপম যে না, মারুকেও মনে পড়ে, মারুর মুখটাও মনে পড়ে। এটা আবার মারু জানে লেগে যাবে, আমার মুখ মনে পড়ে না, শুধু ছেলের মুখ। ওই জন্য বলছে না, মারুকেও মনে পড়ে আর ছেলেকেও মনে পড়ে। এটা তো স্বাভাবিক, এটা টান তো হচ্ছে না। আর বাবা যত নাড়াঘাটা করবে তারও তো একটা টান আছে। তো ছেলের কথা সারাক্ষণ মনে পড়বে, আর ছেলের কাছে এসে থাকতে হবে, আর ওই কোলে নিয়ে থাকতে ইচ্ছা করবে। আর যত কোলে নিয়ে থাকবে ও কোলচোরা হয়ে যাবে আর কোল থেকে নামতে চাইবে না, এটা কিন্তু জেনে রেখো। তবে হ্যাঁ, আমি বলবো অনুপমকে যখন বাচ্চাকে ধরবে তখন ভালো করে হাত পা ধুয়ে, ডেটল দিয়ে ধুয়ে তারপরে ঢোকা ভালো। আর বাই দ্য ওয়ে, যখন জামা কাপড় কাচা হবে, আমি যতদূর জানি সেটুকুনি বলছি, সেই জামা কাপড়গুলো কিন্তু যেটা দিয়ে আর কি ডিটারজেন্ট দিয়ে কাচবে তার মধ্যে ডেটল দিয়ে আর সেই জিনিসটা দিয়ে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে গিয়ে কাচাকুচি করতে হবে সমস্ত জামা কাপড়, ঠিক আছে? আর ওদের তো এখন মানে পটির জন্য বা হিসুর জন্য কোনো কাঁথা কাপড় হচ্ছে না, ওগুলো হলে আরও বেশি ডেটলে ভিজিয়ে রাখতে হবে। তো ওগুলো তো ওরা হাগিস পরাচ্ছে, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, বাই দা ওয়ে, অনেকেই বলছে হাগিস পরালে ওই চারিদিকে র্যাশ ফ্যাশ হবে। না না, আমি আগেও বলেছি হাগিস পরালে হচ্ছে, তারপরে ওই যদি ক্রিমটা ঠিকমতো ইউজ করে, পাউডার ইউজ করে, তাহলে অসুবিধা হবে না। একই হাগিস যদি সারাদিন পরে রাখে তখন তো প্রবলেম হবে, কিন্তু হাগিস যদি বারবার চেঞ্জ করে
তাহলে অসুবিধা হয় না, ঠিক আছে। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে বাচ্চাটাকে ওরা মুখ দেখাচ্ছে না বলে সবাই বলছে, তো সেখানে অনুপম বলছে অ্যাকচুয়ালি কেন দেখায় না, মারুকে জিজ্ঞেসে করেছে, তো মারু বলেছে যে, মারু বলেনি, তো অনুপম বলছে অ্যাকচুয়ালি নজর লেগে যায়, এত ছোট বাচ্চা তো সেই জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই, বাচ্চারা একদম ছোট হয় তো ভীষণ সেন্সিটিভ হয়, নজর লেগে যায়, ওই জন্য দেখাতে বারণ করে। তো 21 দিন হলে তো আর তো বাচ্চা বড় হয়ে যাবে না, তাই না? তাহলে তখনও দেখানোটা সেইভাবে উচিত না। হ্যাঁ, এমনি মুখটা রিভিল করলেই ঠিক আছে, কিন্তু সবসময় মুখটা দেখানোটা ঠিক হবে না। মুখটা একবার দেখিয়ে দিলেই দর্শকরা দেখতে চায়, ঠিক আছে, সেটা দেখিয়ে দিবি, কিন্তু রেগুলার বেসিস মুখটায় ক্যামেরা ফোকাসটা না করাটাই শ্রেয় আমার মনে হয়, ঠিক আছে। আর কী যেন বলে, অনুপম অনেক কাজ শিখে গেছে, হাগিস পাল্টানো, জামা পরানো, সমস্ত কাজ শিখে গেছে। আর বাবারা যদি এইভাবে কাজ শিখে যায় তাহলে মায়েদের কষ্টটা অনেক কম থাকে। অনেকেই দেখি বলছে ওর জামা কাপড়ের ফিতেটা পিছন দিকে না বাঁধতে, সামনের দিকে বাঁধতে, তাহলে ওর গায়ে লাগবে না আর কি, মানে পিছন দিকে দড়িটা লাগবে না। এমনি দেখবে বোতাম ফোতামের জামা কাপড় এই সময় পরাতে বারণ করে, সবাইকেই ওই ফিতে বাঁধা জামা কাপড়ই পরাতে বলে। আর সেটা সামনের দিকে বাঁধলে কি হবে, তো পিঠে তো শুয়ে থাকে, তো লেগে যাবে, তার জন্যই সামনের দিকে বাঁধতে বলে। তো ওকে ওই সামনের দিকে দড়িটা বাঁধলে ওর আর লাগবে না, কোনো ব্যথা পাবে না, এটা বোঝা যাচ্ছে। আর বাচ্চাটা কুর্তির মতো একদম, ওকে পিঠে দড়ি বাঁধাচ্ছে, উপর করে শুয়ে দিয়েছে, চুপটি করে উপর হয়ে শুয়ে আছে। এই সময়টাই খুব ভালো, আর কিছুদিন যাক না, তারপরে কি দুষ্টু হবে। আর বড় হলে সেগুলো সব কিছু কোথায় চলে যাবে, তখন সে অন্য রকম টেনশান। যাই হোক, এখন যখন বাচ্চা হয়ে গেছে তখন একটার পর একটা স্টেজ আসবে, আর প্রত্যেকটা স্টেজ উপলব্ধি করবার মতো, ঠিক আছে, জীবনে। তো যাই হোক, ভালো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে, মজাও লাগছে, আনন্দও লাগছে, বেশ একটা মনটার মধ্যে একদম প্লিজড হয়ে যাচ্ছে। তো মারুকে আমি বলবো যে তোর যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বলার থাকে তাহলে কমিউনিটি পোস্ট বা অন্য ছোট্ট ভিডিও করে শর্টসের মাধ্যমে জানিয়ে দিবি, কিন্তু ব্লগটা তুই পিওর ব্লগ দে, সেটা দেখতে এখন মানুষ ভালোবাসছে। কন্ট্রোভার্সিয়াল ব্লগ তুই দিস না, ঠিক আছে। যদি তোর সেরকম একান্তই কিছু উত্তর দেওয়ার থাকে, সে যাকেই দিস, সেই উত্তরগুলো ওই কমিউনিটি পোস্ট বা ছোটো শর্টস ভিডিওর মাধ্যমে দে, সেগুলো আলাদা করে দে, কিন্তু ব্লগের মধ্যে শুধুমাত্র ব্লগিং দে। তোর বাচ্চার ব্লগ দেখতে সত্যিই ভালো লাগছে, যেটা ভালো লাগছে সেটা ভালো লাগছে, অতএব ভিউয়ার্সরা তাতে খুশি হবে। আর এই যে ভিউয়ার্সদের কথা মোটামুটি শুনে তুই রসুন বা চিড়ে খাবি বা ডালিয়া খেয়েছিস বা মাছের ঝোল পাতলা করে খাচ্ছিস, এই যে এগুলো আর সব সময় খাওয়াটা দেখাচ্ছিস না, সেটা ভালো লাগছে। সব কিছু যদি দেখাস তাহলে সব কিছুতে কথা উঠবে। তো সেই জন্য আমার মনে হয় যে কিছুটা জিনিসটার মধ্যে প্রাইভেসি রাখ, আর কিছু জিনিসটা দেখা। হ্যাঁ, খাওয়ার কি দেখাবি না, কি খাচ্ছিস না খাচ্ছিস অবশ্যই দেখা, কিন্তু সবটা নয়। তাহলে দেখবি তোদেরও ভালো লাগবে আর দর্শকদের ভালো লাগবে। আর দর্শকরা দেখবি, এইখানে দর্শকরা দেখ, বাজে কমেন্ট করুক ভালো কমেন্ট করুক, তোর ভালোর জন্যই অনেকে কমেন্ট করছে, আর তারা কিন্তু তোকে ভালোবেসে দেখতে আসছে, তারা আছে বলেই কিন্তু তোর 70,000 কমপ্লিট হচ্ছে, এটাও ভাব। হ্যাঁ, আর কিছু বাকি আছে, 69.9 হয়েছে, আর কিছু হয়তো বাকি আছে, এটা হলেই 70,000 হয়ে যাবে। 70,000টা 1 লাখ হোক এই কামনা করি, কিন্তু ভাই পিওর ব্লগ দে, তোর পিওর ব্লগগুলোই লোকে দেখতে ভালোবাসছে, ওতে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু না দেওয়াটাই বেটার, ঠিক আছে। আর কাউকে বলার ইচ্ছা হলে বললাম তো, অপশান অনেক রকম আছে, সেগুলো কর। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আর মধু আন্টিকে বলবো যে হ্যাঁ, তুমি নাতির মুখ দেখেছো, নাতির দিদা হয়েছো, আর একটু তো কষ্ট তোমাকে করতে হবে। জানি অনেক প্রেশার পড়ে যাচ্ছে এই সময়, মা বাচ্চার দুজনে টেক কেয়ার করাটা একটু মুশকিল। তো যাই হোক, মারু বলেছে যে বাচ্চার কাজ আমিই করি, আর মা এসব খেতে দেয়া, বিছানা করা, বিছানা তোলা, হ্যানা তানা করতে। তো মারুকে অনেকেই বলছে নিচু হয়ে কোনো কাজ করবে না। হ্যাঁ, মারুকে পেটে চাপ পড়বে, নিচু হয়ে কোনো কাজ এখন এই মুহূর্তে করা উচিত নয়, কারণ এখনও তো ভিতরে ইনার পার্টগুলো শুকনো হয়নি, তার জন্য। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য